ক্লাস 8 আগের দিন আমি তোমাদের শস্য আবর্তন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের জলসেচ থেকে আলোচনা করব। তোমরা জানো যে প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য জল হচ্ছে এক অত্যাবশ্যকীয় উপাদান। উদ্ভিদের ক্ষেত্রেও তাই। কোনো জমিতে ফসল ফলানোর জন্য সেই জমির চারপাশে যে জলের যে সোর্স বা উৎস কি আছে সেটা আমাদের আগে দেখে নিতে হবে, যে আমরা সেই জমিতে চাষ করলে ঠিকঠাকভাবে জমিতে জল সরবরাহ করতে পারবো কিনা, সেটা সেই জলের উৎস আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। কারণ বীজের অঙ্কুরোদ্গম থেকে শুরু করে গাছের যে ফল ফুল বীজের বিকাশের জন্য সব কিছুর জন্য তোমার জল হলো এক অত্যাবশ্যকীয় উপাদান। তোমরা সকলেই জানো যে গাছ বা উদ্ভিদ তোমার তাদের মূলে থাকা যে মূলরোম, সেই মূলরোমের সাহায্যে মাটি থেকে তারা জল শোষণ করে থাকে। শুধু জল নয়, জলের সাথে বিভিন্ন ধরনের খনিজ লবণ তারা শোষণ করে থাকে। তাই ফসল যেখানে ফলানো হবে সেই চাষের জমির আশেপাশে জলের জল সরবরাহ কি আছে, জলের উৎস কি আছে সেটা আমাদের আগে দেখে নিতে হবে। অঞ্চলভেদে কিন্তু আলাদা আলাদা জলের উৎস থাকে। যেমন ধরো কোনো কোনো জায়গায় যদি চাষের জমির আশেপাশে বড় নদী বা হ্রদ থাকে তাহলে তো জলের কোনো অভাব হবে না, তাহলে চারপাশে কুয়ো বা টিউবওয়েল ব্যবস্থা না থাকলেও হবে। কিন্তু যে সমস্ত চাষের জমির আশেপাশে এই সমস্ত বড় জলাশয় নেই, সেই সমস্ত জমির পাশে কিন্তু কুয়ো বা টিউবওয়েলের ব্যবস্থা আমাদের করে রাখতে হবে। আমাদের কতগুলো চিরাচরিত পদ্ধতি আছে, অর্থাৎ পুরনো পদ্ধতি আছে, যেগুলোর সাহায্যে আগেকার সময় কিন্তু জমিতে এইভাবে জল দেওয়া হতো। যেমন দড়ি এবং বালতির সাহায্যে কুয়ো থেকে জল নিয়ে সেখান থেকে জমিতে জল দেওয়া হতো, বা দুজন মানুষ এইরকম দোলানো বালতি পদ্ধতি, বালতিতে করে জল নিয়ে এটাকে করে দুলিয়ে তারপর চাষের জমিতে জল দেওয়া হতো। তারপরে হচ্ছে পার্সি চাকা বা রাহাত পদ্ধতি। এই পদ্ধতিতে একটা বড় কুয়া থাকতো, কুয়ার ব্যবস্থা করা হতো এবং এই কুয়ার সাথে একটা চাকা লাগানো থাকতো এবং সেই চাকাটা ঘোরানোর জন্য তোমার ষাঁড় বা কোনো পশুকে ব্যবহার করা হতো। তারা এই চাকাটাকে ঘোরাতো এবং চাকার গায়ে বালতি লাগানো থাকতো, অনেকগুলো বালতি, এবং চাকাটা যখন ঘুরতো তখন কুয়ো থেকে জল নিয়ে জলটা ভরতো, তারপর সেই চাকাটাকে ঘোরালে দিয়ে আস্তে আস্তে কুয়ো থেকে সেই বালতিতে জল তোলা হতো। তারপর সেই বালতি ভরে যাওয়ার পর সেই জলটাকে চাষের জমিতে ব্যবহার করা হতো। আর আধুনিক পদ্ধতি বর্তমানে এত খাটনি করা হয় না, এত খাটুনির দরকার হয় না। বর্তমানে খুব সহজে এই যে ফোয়ারা পদ্ধতি, এখানে কি করা হয়, এরকম চাষের জমিতে ফসলের ওপর এরকম ফোয়ারার মতো জল দেওয়া হয়। ছোট ছোট এরকম ছোট ছোট সেই কল থাকে এরকম দিয়ে, সেখান থেকে কলের মুখ থেকে এরকম ফোয়ারার সাহায্যে কিন্তু চাষের জমিতে জল দেওয়া হয়ে থাকে এবং কিছুটা ডিস্টেন্স অন্তর অন্তর, কিছুটা দূরত্ব অন্তর অন্তর এরকম অনেকগুলো কি করা হয়, এরকম ফোয়ারার ব্যবস্থা করা হয় এবং চাষের জমিতে জল দেওয়া হয়। অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে ড্রিপ সিস্টেম, যেখানে কি করা হয়, পাইপের সাহায্যে গাছের ঠিক গোড়ায় গোড়ায়, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় মূলের ঠিক কাছে ফোঁটা ফোঁটা করে জল দেওয়া হয়। তাহলে এই গেল জলসেচ পদ্ধতি। এরপর হচ্ছে আগাছা দমন। আমরা দেখেছি যে চাষের জমিতে যে ফসলটা, ধরো আলু চাষ করা হচ্ছে বা ধান চাষ করা হচ্ছে, তাহলে যে গাছের চাষ করা হচ্ছে সেই গাছটা ছাড়াও চাষের জমিতে অনেক সময় কিছু অপ্রয়োজনীয় গাছ হতে দেখা যায়, যেগুলোকে বলা হয়, আমরা বলি যে আগাছা। ঠিক আছে, যেমন ধরো কিছু কিছু আগাছা ধরো হচ্ছে অ্যামারান্থাস ঘাস দেখতে পাওয়া যায়, বা চেনোপোডিয়াম, এই ধরনের আগাছাগুলো কি হয় চাষের জমিতে অনেক সময় থাকে। চাষিরা এই আগাছা নির্মূল করার জন্য নানা রকম পদ্ধতি ব্যবহার করেন, কারণ এই আগাছা যদি জমিতে থাকে তাহলে এরা তো মাটি থেকে যে পুষ্টি, এরাও তো জল নেবে, তারপরে বিভিন্ন খনিজ লবণ এগুলো সব মাটি থেকে নিয়ে নেবে। তাহলে যে ফসল আমরা ফলাচ্ছি সেই গাছ তো ঠিকঠাকভাবে পুষ্টি পাবে না, তাহলে ফসলের ফলন ঠিকঠাকভাবে হবে না। সেই জন্য চাষিরা এই সমস্ত যে আগাছাগুলোকে জমি থেকে নির্মূল করার জন্য নানা রকম পদ্ধতি ব্যবহার করে থাকেন। অনেক সময় চাষিরা যখন জমি চষেন তখন আগাছাগুলো কিন্তু মূল শুদ্ধ উপরে উঠে আসে। কখন না, চাষের জমিটা যখন ওনারা ঠিক করেন তখন। কিন্তু একবার যদি ফসল ফলে যায় তখন গাছ যদি তোমার আস্তে আস্তে বড় হয়ে যায়, তখন যদি আগাছা জন্মায় তখন তো সেগুলোকে ফেলার উপায় থাকে না। তখন কি করা হয়, কিছু কিছু রাসায়নিক
পদার্থ তখন কি করা হয়, আগাছার গোড়ায় গোড়ায় স্প্রে করা হয়। যেমন ধরো 2,4-D, এটা হচ্ছে একটা কৃত্রিম অক্সিন হরমোন। এই 2,4-D যদি প্রয়োগ করা হয় তাহলে যেখানে যেখানে মানে আগাছার গাছের গোড়ায় দিলে কিন্তু সে আগাছাগুলো মারা যায়। তারপরে তো হচ্ছে তোমার ড্যালাপোন, পিক্লোরাম, এই সমস্ত আগাছা নাশকগুলো ব্যবহার করা হয়ে থাকে, স্প্রে করা হয়। এবং এই রাসায়নিক পদার্থগুলোই হলো আগাছা নাশক। এই তিনটে যে আগাছা নাশকের নাম তোমাদের বইতে দেওয়া আছে, এগুলো এই তিনটে নাম খুব ভালো করে মুখস্থ করবে। যদি চাষের মানে ফসল ফলানোর আগেই যদি আগাছা জন্মায় তখন কিন্তু কি করা হয়, আগাছাগুলোকে নষ্ট করার জন্য চাষিরা এই রাসায়নিক পদার্থগুলো দিয়ে থাকে। এই সমস্ত রাসায়নিক পদার্থগুলো কিন্তু মানুষের পক্ষে ক্ষতিকারক, তাই যখন স্প্রে করতে হবে তখন চাষিদের কিন্তু ভালোভাবে নাক মুখ ঢেকে নেওয়া দরকার, কারণ নাক মুখ দিয়ে ঢুকে গেলে অনেক সময় অ্যালার্জি সমস্যা হতে পারে বা শ্বাসজনিত অনেক সময় সমস্যা হতে পারে। দেখো, আগাছা দমনের কথা তো আমরা জানলাম, এবার আসলে এই ফাঁকে চাষের জমির কয়েকটা সাধারণ আগাছার নাম তোমাদের জানিয়ে রাখি। এগুলো তো তিনটে নাম তো জানলে, চেনোপোডিয়াম, তারপরে ঘাস, অ্যামারান্থাস, এছাড়াও হচ্ছে পার্থেনিয়াম, যেটা তোমরা হয়তো দেখেছো সেই রেল লাইনের ধারে খুব বেশি দেখা যায়, যেগুলোর থেকে যে রোঁয়াগুলো, ফুলের যে রোঁয়াগুলো, সেগুলো যখন বাতাসে ওড়ে তখন কিন্তু সেগুলো আমাদের যদি মানে নাক দিয়ে ঢুকে যায় তখন কিন্তু আমাদের শ্বাসকষ্ট হয়। পার্থেনিয়াম হচ্ছে এক ধরনের আগাছা। এই আগাছাগুলোর নাম আর আগাছা নাশকের নাম ভালো করে মুখস্থ করবে। এরপর হচ্ছে ক্ষতিকারক কীটপতঙ্গ যে ফসলকে আক্রমণ করে, সেই ক্ষতিকারক কীটপতঙ্গের হাত থেকে কিভাবে ফসলকে বাঁচানো হয়। ইঁদুর, বিভিন্ন পোকা যেমন পঙ্গপাল, তারপরে তোমার উই, এই গুবরে পোকা, এই ধরনের তোমার কীটপতঙ্গ ফসল খেয়ে নেয় বা নষ্ট করে দেয়। এগুলো হচ্ছে ফসল ধ্বংসকারী প্রাণী। ফসল ধ্বংসকারী প্রাণীদের বলা হচ্ছে পেস্ট। তাহলে পেস্ট কাদের বলে? যারা হচ্ছে ফসল খেয়ে নেয় বা ধ্বংস করে কিছু কিছু প্রাণী, তাদেরকে বলা হয় ফসল ধ্বংসকারী প্রাণী বা পেস্ট। যেমন হচ্ছে ইঁদুর হচ্ছে একটা পেস্ট। পঙ্গপালরা দল বেঁধে, এই যে পঙ্গপাল, ঘাস ফড়িং যেটা, পঙ্গপালরা দল বেঁধে জমিতে উড়ে আসে আর আখ, গমের মতো উদ্ভিদের পাতা খেয়ে ব্যাপক ক্ষতি করে এই ঘাস ফড়িং। কিছু কিছু পোকা আছে যারা কাণ্ডটা, মানে গাছের যে নরম কচি কাণ্ডটা কুড়ে কুড়ে খেয়ে নেয়। এরা হলো স্টেম বোরার। স্টেম মানে হচ্ছে কাণ্ড, আর বোরার মানে কাণ্ডটাকে ফুটো করে সেই কাণ্ডটা কুড়ে কুড়ে ভেতরের যে নরম, কাণ্ডের ভেতরে যে নরম অংশটা, সেটা এরা খেয়ে নেয়। আবার উদ্ভিদের তোমার মূল খায়, গাছের যে মূল সেটা খায়। এছাড়াও কিছু কিছু ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, এগুলো কিন্তু উদ্ভিদের নানা রকমের রোগ সৃষ্টি করে থাকে এবং ফসলের উৎপাদন কমিয়ে দেয়। কিছু কিছু ছত্রাক আছে যেটা গমের এক ধরনের রোগ সৃষ্টি করে, এটা হচ্ছে মরিচা রোগ। গমের যে কাণ্ড, পাতা, এগুলোর গায়ে বাদামি রঙের দাগ দেখতে পাওয়া যায়। সেই বাদামি রঙের দাগটা ধীরে ধীরে কালচে বর্ণ হয়ে যায়। এটা এক ধরনের ছত্রাক ঘটিত রোগ, যার ফলে গাছটা মানে পুরো একদম মারা যায়। এটাকে বলা হয় গমের মরিচা রোগ। এই মরিচা রোগ হয় যেটা ছত্রাক সৃষ্টি করে। বা আলুতে এক ধরনের রোগ হয় ধসা রোগ, যার ফলে আলুটা পুরো নষ্ট হয়ে যায় বা পচে যায়। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া এক ধরনের রোগ সৃষ্টি করে, যার নাম হচ্ছে উইল্ট, WILT, উইল্ট ব্যাকটেরিয়া। উইল্ট নামক এক প্রকারের রোগ সৃষ্টি করে। তাহলে এই সমস্ত ফসল ধ্বংসকারী প্রাণীদের দমন করার জন্য দুটি উপায় আছে, দুটি উপায় দমন করা যায়। একটা হচ্ছে রাসায়নিক কেমিক্যাল মেথড, আর একটা হচ্ছে জৈবিক বায়োলজিক্যাল মেথড। তাহলে জৈবিক পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতি, দুই ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করে দেখেছেন চাষিরা যে কিভাবে ফসলকে কীটপতঙ্গের হাত থেকে কিভাবে রক্ষা করা যায়। প্রথম হচ্ছে দেখো রাসায়নিক পদ্ধতি। বিভিন্ন ধরনের যে পেস্টিসাইড, অর্থাৎ পেস্টদের যারা মেরে ফেলে, যারা ফসলের ক্ষতি করে তাদের তো বললাম পেস্ট, তাহলে পেস্টের যারা মেরে ফেলে সেই রাসায়নিকগুলোকে বলা হয় পেস্টিসাইড। যেমন DDT একটা পেস্টিসাইড, BHC বেনজিন হেক্সাক্লোরাইড, এটা হচ্ছে একটা পেস্টিসাইড। ম্যালাথিয়ন, এটা হচ্ছে একটা পেস্টিসাইড। এরা কিন্তু পতঙ্গদের দমনে সাহায্য করে। সালফার আর তামার বিভিন্ন লবণ ছত্রাক দমনে সাহায্য করে। জিঙ্ক ফসফাইড, ওয়ারফেরিন, এরা হচ্ছে ইঁদুর যে থাকে ফসলের জমিতে, সেই ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করা হয়। এই নামগুলো ভালো করে মুখস্থ করবে। DDT, BHC, ম্যালাথিয়ন পতঙ্গদের দমনে সাহায্য করে। সালফার, তামার বিভিন্ন লবণ ছত্রাক দমনে সাহায্য করে। জিঙ্ক ফসফাইড আর ওয়ারফেরিন ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করতে সাহায্য করে।
রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও খুব সহজেই কিন্তু এফেক্ট পাওয়া যায়। দেওয়ার সঙ্গে সঙ্গেই এই সমস্ত রাসায়নিক পদার্থ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পেস্ট মারা যায়। কিন্তু কি কি ক্ষতি হয়, মানে চাষের জমি থেকে শুরু করে কি কি ক্ষতি হয়, জল দূষণ হয়, দেখো মাটি দূষণ হয়, কি কি ক্ষতি হচ্ছে সেগুলো আমরা দেখে নিই। এই রাসায়নিক পদার্থগুলোর সংস্পর্শে যখন মানে বলছে যে অনেক সময় যখন ক্ষতিকারক প্রাণীগুলো নির্দিষ্ট একটা রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এই যে ক্ষতিকারক প্রাণীগুলো ধরো দীর্ঘদিন ধরে ডিডিটি ব্যবহার করছি, ঠিক আছে, পতঙ্গদের দমনের জন্য, একটা সময় পর দেখা যায় যে এই রাসায়নিকের বিরুদ্ধে তোমার এই পতঙ্গরা তোমার একটা রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পেরেছে। রেজিস্ট্যান্স ক্ষমতা হচ্ছে ধরো দীর্ঘদিন ধরে ডিডিটি ব্যবহার করতে 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 তারা কিন্তু তাদের দেহের মধ্যে এমন একটা পাওয়ার বা ক্ষমতা তৈরি হয়ে যায় যাতে ডিডিটি ব্যবহার করার ফলে তাদের কিন্তু আর কোনো ক্ষতি হয় না। এটাই হচ্ছে রেজিস্ট্যান্স পাওয়ার, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে। নির্দিষ্ট একটি রাসায়নিক পদার্থ যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্স গড়ে ওঠে, তখন আর এই কেমিক্যাল বা রাসায়নিক পদার্থটি ব্যবহার করলেও কিন্তু তখন আর ভালো ফল আমরা পাই না। আবার অনেক সময় রাসায়নিক পদার্থগুলো নদী বা হ্রদের জলে মিশে জল দূষণ ঘটায়। ধরো জমিতে দিলাম, ঠিক আছে, দিয়ে তারপরে বৃষ্টিপাত হলো, বৃষ্টির ফলে সেই মাটি ধুয়ে সেই রাসায়নিক পদার্থ সহ সেই মাটি ধোয়া জলটা সেটা গিয়ে পাশে থাকা নদী বা হ্রদের জলে গিয়ে পড়লো, তখন সেটা জল দূষণ ঘটালো এবং জলে থাকা যে বিভিন্ন জলচর প্রাণী, সেই সমস্ত জলচর প্রাণীরাও কিন্তু মানে মাছ বা অন্যান্য যে জলচর প্রাণী তারা কিন্তু মারা যায়। পুকুরের বাস্তুতন্ত্র কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। রাসায়নিক পদার্থগুলো খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে খাদ্য শৃঙ্খলের শেষের দিকে জীবেদের বিরাট ক্ষতি হতে পারে। ধরো এই ধরনের রাসায়নিক পদার্থগুলো যদি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, যেমন ধরো এই সমস্ত ফসলগুলোকে যখন কোনো তৃণভোজী প্রাণীরা খাচ্ছে, ধরো ছাগল খাচ্ছে, ঠিক আছে, সেই ছাগলকে ধরো অন্য কোনো প্রাণী খাচ্ছে, ঠিক আছে, তখন কি হয়, মানে প্রাথমিক খাদক থেকে শুরু করে গৌণ খাদক, এদের প্রত্যেকটা স্তরে, বাস্তুতন্ত্রের প্রত্যেকটা স্তরে জীবেদের মধ্যে কিন্তু এই রাসায়নিক পদার্থগুলো যদি একবার ঢুকে পড়ে তাহলে কিন্তু এরা আর আমাদের মানে জীবেদের শরীর থেকে কিন্তু আর খুব সহজে বের করে ফেলা কিন্তু সম্ভব হয় না। পার্মানেন্টলি বা স্থায়ী রূপে কিন্তু এটা খাদ্য শৃঙ্খলে ঢুকে পড়ে এবং জীবেদের ক্ষতি করে। এবং প্রাথমিক খাদক থেকে একদম গৌণ খাদক পর্যন্ত, প্রগৌণ খাদক পর্যন্ত খাদ্য শৃঙ্খলে পরপর যতগুলো স্টেপ আছে সেই মানে উৎপাদক থেকে খাদক পর্যন্ত প্রত্যেকটা স্তরেই কিন্তু ক্ষতি করে এবং খাদ্য শৃঙ্খলের শেষের দিকে জীবদের ক্ষতি হতে পারে। রাসায়নিক পদার্থগুলো ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে যদি প্রবেশ করে তখন নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। ফল বা সবজির গায়ে রাসায়নিক পদার্থগুলো লেগে আছে, তখন ধরো আমরা ঠিক করে না ধুয়ে না পরিষ্কার করে ধরো জমি থেকে তুলে নিয়েই হয়তো সেটাকে না ধুয়ে আমরা খেয়ে নিলাম, তো ফসলের গায়ে পেস্টিসাইড লেগে আছে, ডিডিটি লেগে আছে বা বিএসসি লেগে আছে, তখন আমাদের সেটা পেটে চলে যায় এবং আমাদের খুবই ক্ষতি করে। রাসায়নিক পদার্থগুলো অনেক সময় উপকারী পতঙ্গদেরও মেরে ফেলে, যেমন ধরো মৌমাছি, প্রজাপতি, এরা তো কোনো ক্ষতি করে না, এদেরও মেরে ফেলে। এরা কিন্তু আমাদের পরাগযোগে সাহায্য করে, কিন্তু এরাও মারা যায় রাসায়নিক পদার্থগুলোর সংস্পর্শে এসে। এই কারণে এই রাসায়নিক পদার্থ ব্যবহার করলে আমরা তৎক্ষণাৎ ফল পাই ঠিকই, কিন্তু যদি আমরা দেখি যে আমাদের রাসায়নিক পদার্থগুলো দিয়ে এতটা ক্ষতি হচ্ছে, খাদ্য শৃঙ্খলে বিভিন্ন জীবেদের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, বিভিন্ন উপকারী পতঙ্গদের ক্ষতি হচ্ছে, তাই জন্য কি করা হচ্ছে, রাসায়নিক পদ্ধতিকে বাদ দিয়ে অন্য একটি পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে জৈবিক দমন পদ্ধতি বা বায়োলজিক্যাল পদ্ধতি, যেটা কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, রাসায়নিক পদার্থ এখানে ব্যবহার করা হয় না। এখানে কি করা হয়, এই পদ্ধতিতে একটি জীবকে অন্য জীবের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে পেস্টদের মেরে ফেলার জন্য, যারা ফসলের ক্ষতি করছে তাদের মেরে ফেলার জন্য অন্য একটি জীবকে ব্যবহার করা হয়। যেমন প্রিডেটার, পরভুক আর পরজীবীদের, যারা অন্য জীবেদের দেহে বসবাস করে, তাদের মানে সেইগুলোকে কাজে লাগিয়ে ফসল ধ্বংসকারী জীবেদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। প্রকৃতিগতভাবে কয়েক ধরনের মাকড়সা, বোলতা, ভীমরুল, গঙ্গা ফড়িং এবং বেশ কিছু ধরনের পাখি ফসলের শত্রু অর্থাৎ পেস্ট, যেমন মথ, রস শোষক পোকা, তারপরে উই চিংড়ে, এদের কিন্তু মেরে ফেলছে কারা, এই বোলতা, ভীমরুল, মাকড়সা, গঙ্গা ফড়িং,
এরা কিন্তু এদেরকে মানে পেস্টদের মেরে ফেলছে। তাই এগুলোকে ব্যবহার করা হচ্ছে জমিতে, যাতে তোমার পেস্টরা মারা যায়। তাছাড়া কিছু কিছু ছত্রাক আছে, যেমন একটা ছত্রাক হচ্ছে তোমার ছত্রাক, প্রোটোজোয়া এবং ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে তোমার, একটা ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় হচ্ছে ব্যাসিলাস থুরিনজেন্সিস। এই ব্যাসিলাস থুরিনজেন্সিস নামক এক প্রকারের ব্যাকটেরিয়া আছে, যেটা বর্তমানে বেগুনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। বেগুনে যে মানে বেগুনের মধ্যে অনেক সময় দেখা যায় যে ভেতরে পোকা দেখতে পাই আমরা, বেগুনের যে পেস্ট সেটা যাতে না হয়, বেগুনে যাতে পোকা না লাগে, ফসলে যাতে ক্ষতি না হয়, তাই জন্য একটা ব্যাকটেরিয়া ব্যবহার করা হচ্ছে, যেটা হচ্ছে ব্যাসিলাস থুরিনজেন্সিস। যেটা ব্যবহার করলে কি হয়, তোমার বেগুনের মধ্যে মানে বেগুনে যে পেস্ট আক্রমণ করে সে পেস্ট আক্রমণ করতে পারে না। সেই ব্যাকটেরিয়াটা থাকার জন্য কি হয়, সে বেগুনের মধ্যে সে পেস্ট আক্রমণ করতে পারে না, তার ফলে বেগুনে পোকা লাগে না। এই ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হচ্ছে এবং ভাইরাস ব্যবহার করা হচ্ছে করে ফসলের শত্রুদের দেহে পরজীবী রূপে বসবাস করছে। এরা পেস্টের দেহে পরজীবী রূপে বসবাস করে এবং পেস্টদের মেরে ফেলছে, এবং এইভাবে ওই সমস্ত জীবেদের সংখ্যা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পেস্টের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়। আজকে অবধি থাক, পরের দিন আমি ফসল তোলা আর ফসল কিভাবে সঞ্চয় করা হয় বা মজুত করা হয় এটা আলোচনা করব। এটা করলেই এই চাষের যে ফসল চাষের পদ্ধতি শেষ হয়ে যাবে আমার। এরপর আছে ধান চাষ তোমার, তারপরে আছে আম, চা, এগুলো পরে পরে আলোচনা করব।